প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ফের বৈঠক সোমবার, জানিয়েছেন সালাউদ্দিন। সরকারকে নির্বাচন নিয়ে ব্ল্যাকমেইল না করার আহ্বান মির্জা আব্বাসের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই হবে, এমন বক্তব্যের অর্থ রাষ্ট্রকে হুমকি দেয়া। মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির। এনসিপির আসন ভাগাভাগির তথ্যভিত্তিক, বলেছেন হাসনাত। ট্রাইব্যুনালে শেখ হাসিনার জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ। সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। জামাতের নিবন্ধনের আপিলের রায় আজ। ব্যাংক থেকে ঋণ নিয়ে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করায় দুর্বল হচ্ছে ব্যাংক খাত, বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা দেশবাসীর দাবি। আহমেদ সওরারের রিপোর্টে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের কথা শুনলে অনেকের গায়ে জ্বালা ধরে। নির্বাচন নিয়ে বিরুদ্ধে বলার অধিকার যেমন অনেকের আছে, তেমনি পক্ষে বলার অধিকারও আছে বিএনপির। এই নির্বাচন নিয়ে যাদেরকে ব্ল্যাকমেইল করা যাবে না, করা ঠিক হবে না। আমার যে সমস্ত ভাইয়েরা, অন্য রাজনৈতিক দলের ভাইয়েরা, আমি জানি আশঙ্কায় আছেন, আপনারা অনেক ভয় আছেন বিএনপি বোধহয় ক্ষমতায় আসবে। আপনাদেরকে বলবো যে আপনাদের ভয়ের কিছু নাই, নির্বাচন করেন, যদি জনগণ আপনাদেরকে ভোট দেয় আপনাদেরকে আমরা মেনে নেব, কোনো অসুবিধা নাই। তবে যে কোনো মূল্যেই হোক দেশে একটা রাজনৈতিক নির্বাচিত সরকার আসা উচিত। আসলে পরে এই দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে, দেশের বিশৃঙ্খল অবস্থা এটা ঠিক হয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন সেজন্য নির্যাতিত হয়েছেন, কারাবাসে আয়নাঘরে জীবন কাটিয়েছেন ১৭ বছর, তাদেরকে দেশবিরোধী বানানো হচ্ছে। তিনি বলেন, দেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে তা বিএনপির হাত ধরেই হয়েছে। আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। আগামী ২ তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি। যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে শাহজাহানপুর থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন। এছাড়া গ্যান্ডারিয়া থানা বিএনপি আয়োজিত দোয়া ও তবরক বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু সরকারের প্রতি ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের শপথ গ্রহণ এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, যারা চোরাপথে ক্ষমতায় যেতে চায় তারা নির্বাচন চায় না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তারা নির্বাচনকে ভয় পায়, কারণ তারা জনগণকে ভয় পায়। তারা জানে যে তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না। ডক্টর মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়। গণতন্ত্র উত্তরণের যে পথ তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না। ৫ আগস্টের পরে বিএনপি যে গণতন্ত্রের উত্তরণের কথা বলছে, একটি পক্ষ তার বিরোধিতা করছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে, বিএনপি সততার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সৎভাবে
একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না, এটা তাদের কাছেই অপরাধ। তারাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাইলে সমালোচনা করে যারা রাজনীতির চোরাপথ দিয়ে ক্ষমতায় যেত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই হবে, এই ধরনের বক্তব্য দেয়া মানে রাষ্ট্রকে হুমকি দেয়া, বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার সন্ধ্যায় এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত মৌলিক সংস্কার ও আগামী রাজনীতি শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা ক্ষমতার লোভে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বিচার ও সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। মৌলিক সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে গেলে বাংলাদেশ গভীর সংকটে পতিত হবে বলেও মন্তব্য করেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করতে চায়। এনসিপি কোনো ঐক্য করলে তা করবে জুলাই সনদের ভিত্তিতে, আসন ভাগাভাগির ভিত্তিতে কোনো ঐক্য করবে না। তরুণ প্রজন্ম রয়েছে, তারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের বিচার চায়। আপনারা যদি কর্ণপাত না করেন, এটা শেখ হাসিনার মতনই আপনাদের সেই যদি কানে আপনারা তুলু দিয়ে রাখেন, সেই পরিণতি আপনাদের হবে। ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? এদিকে যেন তেন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতা যাওয়ার সিঁড়ি না হয়, এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি বা অন্য কোনো দলের সাথে এনসিপির আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগ করেন, এনসিপি সম্পর্কে ভিত্তিহীন ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়, অথচ আত্মপ্রকাশের পর থেকে এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ছাড়া আয়োজিত নির্বাচন একচেটিয়া ও একপেশে হওয়ার সম্ভাবনা প্রবল। জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভা নির্বাচন আয়োজন করতে হবে বলেও মন্তব্য তার। তরুণ নেতৃত্বকে আর্থিক অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে রোড টু গ্রিন ম্যানিফেস্টো শীর্ষক কর্মশালা উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তরুণদের লোভ ও ক্ষমতার মোহ থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করতে হবে। এ সময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। জানান, বিশ্বব্যাংক বাংলাদেশকে 250 যানবাহন কিনতে সহায়তা দেবে। বন্ধ হবে ফিটনেসবিহীন গণপরিবহন। ঢাকার আশপাশে ইট ভাটা বন্ধ করে দেওয়ার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। আমাদের কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা আপনি করেন, একটা টাকা নিয়েছে, আত্মীয় স্বজনকে ফেভার করেছে, এই রকম কথা কিন্তু শত্রুও বলতে পারবে না। শত্রুও বলতে পারবে, রাজনৈতিক সমালোচনা হতেই পারে, ওটা বিষয় না। কাজে সৎ থাকবেন। সৎ থাকলে 50% সমস্যার ওইখানেই সমাধান হয়ে যায়। আমি তো জানি কয়েকদিন পরে আপনাকে কেন ডায়াসে উঠাইলো, ওকে কেন উঠাইলো না, এই নিয়ে আপনারা ঝগড়া করবেন। যদি নতুন বাংলাদেশ গড়তে চান, চেয়ারের জন্য মোহ করে করবেন না। আত্মত্যাগ না থাকলে, আত্মত্যাগ না করে কোন নেতা ইতিহাসে নাম করে নিয়েছে আমাকে বলেন। স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নানা ফন্দি ফিকির খুঁজতেন, একইভাবে বর্তমান সরকার করিডোরের কথা বলে সেভাবে কিছু চায় কিনা তা চিন্তা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। নির্বাচনের রোডম্যাপ না দিয়ে সংস্কারের নামে কালক্ষেপণ দেশের মানুষ মানবে না বলেও মনে করেন তারা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে করিডোর নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস। মানবিক করিডোরের নামে অন্তর্বর্তী সরকারের লুকোচুরির সমালোচনা করেন বক্তারা। যখন দেখছেন যে এটার রেসপন্সটা তত ভালো না, তখন একদম আউটরাইট ডিনাই করে দিচ্ছেন। রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা, তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার, আমাদের বিপদ হতে পারে। এই সরকারের আসলে এই রকমের একটা সেনসিটিভ গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মনে হয় যে যাওয়ার দরকার ছিল না। তারা এটা কেন করতে গেল সেটাও আমরা একটা সন্দেহান, কারণ এগুলো তো পলিটিক্যাল সরকার আসবে, তারা সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে আলাপ আলোচনা সাপেক্ষে। শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহতভাবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত, তাহলে আমরা কি সেদিকে কোনো দিকে যাচ্ছি নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে। তাদের মতে এসব সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারের কাছ থেকেই আসা উচিত। তাই নির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চক্রান্ত চলছে বলেও মনে করেন তারা। সরকারের এই ৩-৪ রকমের কথাতে এটা স্পষ্ট হয়েছে সরকার কোনো একটা লুকোনোর তারা চেষ্টা করছে। প্রফেসর ইউনূস আমাদেরকে ক্লিয়ার করেন যে আসলে আমরা কোনটা নিয়েছি, এটা কি হিউম্যান চ্যানেল? করিডোর তো অসম্ভব, যেটা হুমায়রা বলেছে যে করিডোর করতে হলে আপনাকে জান্তা সরকারকে এখানে ইনভলভ করতে হবে। জুলাই অভ্যুত্থানের পরে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা পাকাপোক্ত করার নীল নকশা সফল হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন আলোচকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র, সংস্কার এবং জুলাই হত্যার বিচারকে মুখোমুখি দাঁড় না করানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। বলেন, গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেললে তা মেনে নেওয়া হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর ডেমরায় থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। সেখানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের দল গণতন্ত্রের পথে হাঁটবে, এটাই স্বাভাবিক। যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে লড়াই করতে পিছপা হবে না বিএনপি। এর আগে রাজধানীর রায়সাহেব বাজার এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন ইশরাক হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। সভায় ইশরাক হোসেন বলেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ হবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই হত্যার বিচার এবং সংস্কার কোনো কিছুই দৃশ্যমান করতে পারেনি। সংস্কারের কথা বলে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করলে ভবিষ্যৎ ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। করে গিয়েছে, কেন আন্দোলন করেছে? আমাদের 4-5 হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে গিয়েছে। এমনি এমনি তো আমরা এত ত্যাগ আমরা করি না, আমরা এই ত্যাগ করেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। অতএব এই গণতন্ত্র নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, সেটাকে ভবিষ্যতে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। বাংলাদেশে বিচারও চলবে, গণহত্যার সংস্কারও চলবে, কিন্তু সেটার সাথে নির্বাচনকে, গণতন্ত্রকে সাংঘর্ষিক করা যাবে না, মুখোমুখি করা যাবে না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ রবিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এ কথা বলেন তিনি। এছাড়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আদালতের রবিবারের কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে বলেও জানান তিনি। এর আগে 12 মে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা। গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও গণহত্যার সরাসরি নির্দেশনার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় 1500 জনকে হত্যা, 25,000 জনকে আহত করা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা, আহতদের হাসপাতালে নিতে বাধা দেয়া ও পোস্টমর্টেম করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ।
আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই, যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আজ রবিবার। আপিল বিভাগের রবিবারের কার্যতালিকায় মামলাটি রায় ঘোষণার জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে 1 নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। 2013 সালের 1 আগস্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামাতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে জামাত আপিল করলে 2023 সালের 19 নভেম্বর আপিল বিভাগ জামাতের আপিল খারিজ করে দেন। পরে 2024 সালের 1 আগস্ট সরকার জামাত ইসলামী সহ তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 28 আগস্ট সরকার সেই নিষিদ্ধ আদেশ প্রত্যাহার করে। এরপর জামাত আপিল বিভাগে নিবন্ধন মামলাটির আবারও শুনানির জন্য আবেদন করলে 22 অক্টোবর বিলম্ব মার্জনা করে আপিলটি পুনরুজ্জীবিত করা হয়। প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের সুব্যবস্থাপনা না করে সরকার গতানুগতিক বাজেট দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার সকালে রাজধানীর এফটিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদে যোগ দিয়ে এ কথা বলেন তিনি আরও বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে ব্যাংক খাত দুর্বল হচ্ছে বলেও মনে করেন তিনি। এছাড়া পাচার ও লুট করা এবং কর খিলাফের অর্থ একত্র করে বাজেটে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিশিষ্ট এই অর্থনীতিবিদ। করজালের পরিধি বাড়িয়ে করদাতা ও কর খেলাপিদের অসমতা দূর করা সহ আসন্ন বাজেটকে জনমুখী করা, রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বরঞ্চ দেখলাম আগেও যে সমস্ত রক্তক্ষরণ হতো প্রকল্পগুলো, সেগুলো অব্যাহত থাকছে। আবার আমরা একই সাথে গরিব মানুষের পক্ষে সামাজিক সুরক্ষার জন্য যে প্রকল্পগুলো চাই সেগুলো ঠিকমতো হচ্ছে না। ওই নীতি কাঠামোটা আলোচনা হলো না। এইটি গতানুগতিকতা, যে আমি কাঠামোগত পরিবর্তনগুলো কি করলাম যার ফলে এই যে বৈষম্য বিরোধী চরিত্রটা আরেকটু বাড়লো কিনা, কিসে দিয়ে সরকার দেখাবে যে বৈষম্য বিরোধী চরিত্রটা এবারের বাজেটে বেড়ে আসছে, এটা দেখার অপেক্ষায় আমি আছি। দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর 2025-27 মেয়াদের পরিচালক নির্বাচনে বিশাল জয় পেল বিজিএমইএ নির্বাচনী প্যানেল ফোরাম। 35টি পরিচালক পদে 31 জনই জয়ী ফোরামের। মাত্র 4টিতে জিতেছে মূল প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদ। পরবর্তী সভাপতি হচ্ছেন ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু। ঢাকায় 26টি পরিচালক পদের মধ্যে 25টিতে জয়ী হয়েছেন ফোরামের প্রার্থীরা। আর চট্টগ্রামে 9টি পরিচালক পদের মধ্যে ফোরাম থেকে জয়ী হয়েছেন 6 জন। এর ফলে এবার ফোরাম সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজিএমইএর পরবর্তী সভাপতি হচ্ছেন প্যানেল লিডার রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। শনিবার রাজধানী ঢাকা ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল 8টা থেকে শুরু হওয়া এ ভোট চলে বিকাল 5:15 পর্যন্ত। পরে রাতে ফল ঘোষণা করা হয়। আগামী 2রা জুন এই পরিচালকরা ভোট দিয়ে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। 35 পরিচালক পদে এবারে নির্বাচনে প্রার্থী ছিলেন 76 জন। নির্বাচনে 1864 জন পোশাক মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। পাশাপাশি সম্মিলিত পরিষদের নেতৃত্ব দেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। নোয়াখালীর ভাসানচর থেকে 39 যাত্রী নিয়ে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে 5 জন। শনিবার বিকালে হাতিয়ার মেঘনা নদীর করিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভাসানচর থেকে 3 জন পুলিশ সদস্য, 6 জন রোহিঙ্গা রোগী, 4 জন আনসার সদস্য ও 22 জন বিভিন্ন এনজিও কর্মী সহ 39 যাত্রী নিয়ে ট্রলারটি ছাড়ে।
এ সময় ঝোড়ো আবহাওয়া ও নদীর বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের ৩৩ যাত্রীকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ মাসে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে জুলাইয়ে প্রকাশ করা হবে প্রতিবেদন। শনিবার সকালে রংপুরে স্থানীয় ODRS মিলনায়তনে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, সাংবিধানিক আইন প্রণয়নে আওয়ামী লীগ আগে থেকেই হয়েছিল স্বৈরাচারী। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলের প্রধান ও সংসদ নেতা হওয়ায় ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। আর এতেই শেখ হাসিনা হয়ে উঠেছিল শক্তিশালী শাসক। নির্বাচন কমিশন সহ পূর্ণাঙ্গ সংস্কার হলে জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ সহ সব আত্মদানকারীর ঋণ শোধ হবে। তা না হলে আবারও ফিরে আসবে স্বৈরাচার। মহানগর সুজন সভাপতি ফখরুল আনামের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত, কিন্তু বিস্তৃত বিষয় সম্পর্কে অনেক মতপার্থক্য আছে। তো আমাদের পরবর্তী ধাপ শুরু হবে এই আগামী কয়েকদিনের মধ্যেই। তো আমরা আশা করছি যে আগামী কয়েকদিনের এই দ্বিতীয় পর্বের আলোচনার মাধ্যমে আমরা কতগুলো বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো এবং তার ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণীত হবে এবং এই সনদটা সবাই স্বাক্ষর করবে এবং আমরা আশা করছি যে এই জাতীয় সনদটা দ্রুতই প্রণীত হবে ঐক্যমত্যের ভিত্তিতে এবং আমরা আশা করছি যে জুলাই মাসে। এবারে খেলার সংবাদ। ক্রিকেট প্রশাসক হিসেবে ব্যর্থ হওয়ায় ফারুক আহমেদকে বিসিবির সভাপতির পদ থেকে সরানো হয়েছে বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া। তিনি বলেন, ফারুক আহমেদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তিনি নিজে থেকে সরে গেলে পরিস্থিতি এতটা ঘোলাটে হতো না। মনির হোসেন খানের রিপোর্ট। মাত্র ৯ মাস আগেই তিনি ছিলেন ডুবতে থাকা তরীর কাণ্ডারি। ৯ মাসে বাংলাদেশ ক্রিকেট নতুন জীবন পাক আর না পাক ডুবেছেন ফারুক আহমেদ। তাকে অনেকটা ছুঁড়ে ফেলেছে ক্রীড়া পরিষদ। প্রশ্ন উঠেছে তাকে অপসারণের প্রক্রিয়া নিয়ে। ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগের একটি অর্থনৈতিক অনিয়মের। বিপিএলে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি কেলেঙ্কারিতে সদ্য সাবেক বোর্ড প্রধানের দায় দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ফারুক আহমেদকে সরানো হয়েছে ক্রিকেটকে ডোবানোর দায়ে। আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে। সেই পারফরমেন্সটা আসলে আশানুরূপ না। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেসড। তো দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছিলাম এবং তারপরেও এক ধরনের ব্যক্তি সিদ্ধান্তে সেই টিমটা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেওয়া, হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে। ফারুকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। বল ঠেলে দিয়েছেন বিসিবির কোর্টে। উল্টো জল ঘোলা করার দায় চাপিয়েছেন ফারুকের ঘাড়ে। ব্যক্তিগত পর্যায়ে তো আমি কথা বলেছি, তখন তো আত্মপক্ষ সমর্থনের মতো তেমন কিছু এই বিষয়গুলোতে তিনি আমাদেরকে দিতে পারেননি। ফারুকের সাথে আমার কথা ছিল যে আমরা এটা এই স্পোর্টসের বা ক্রিকেটের পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে পানি ঘোলা না করে সমাধান করতে পারি কিনা। উনি নিজে থেকে যদি করতেন তাহলে হয়তো আমাদেরকে ওনার পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না। ক্রিকেটের ব্যর্থতা তুলে ধরতে আসিফ মাহমুদ তুলনা টেনেছেন ফুটবল ফেডারেশনের সঙ্গে। জানিয়েছেন, আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ায় আইসিসির নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই। বাংলাদেশের ক্রিকেট তার ঐতিহাসিকভাবে তলানিতে চলে যাচ্ছে। তো এটা একটা কনসার্ন, এটা একটা ন্যাশনাল কনসার্ন। তো এই জায়গা থেকে আমরা ক্রিকেটের উন্নতির জন্য ফ্যাক্টগুলোকে বিবেচনায় নিয়ে আবার আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি এবং এই বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ক্রিকেটের এই পরিবর্তন অন্য ফেডারেশনগুলোর জন্য সতর্কবার্তা। প্রত্যেকটা ফেডারেশন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ফের বৈঠক সোমবার, জানিয়েছেন সালাউদ্দিন। সরকারকে নির্বাচন নিয়ে ব্ল্যাকমেইল না করার আহ্বান মির্জা আব্বাসের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই হবে এমন বক্তব্যের অর্থ রাষ্ট্রকে হুমকি দেয়া, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। এনসিপির আসন ভাগাভাগির তথ্য ভিত্তিহীন, বলেছেন হাসনাত। ট্রাইব্যুনালে শেখ হাসিনার জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ। সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। জামাতের নিবন্ধনের আপিলের রায় আজ। ব্যাংক থেকে ঋণ নিয়ে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করায় দুর্বল হচ্ছে ব্যাংক খাত, বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।